নমস্কার, বেঙ্গলি অডিও স্টেশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা বেঙ্গলি অডিও স্টেশনে অপ্রকাশিত গল্প প্রকাশ করি। ইতিমধ্যে 9টি গল্প প্রকাশ করেছি, সবগুলি রম্য গল্প। আমাদের গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ও আপনাদের মতামত কমেন্টে লিখুন। আপনারা সঙ্গে থাকলে আমাদের এই গল্প বলার উদ্যোগ সার্থক হবে। শুরু করছি এই সপ্তাহের গল্প। এবারের গল্পের নাম বিমান ললনা। রচনা অমিত গোস্বামী। মূল গল্প পাঠ ও শ্রুতি পরিচালনায় প্রভাত রঞ্জন ভট্টাচার্য। সহযোগী কণ্ঠদানে অমিত গোস্বামী, ছন্দা মৈত্র, নন্দা মুখার্জি, কাকলি মুখার্জি ও জয়িতা দে। তাহলে শুরু করা যাক আজকের গল্প বিমান ললনা। জীবনের প্রথম সব কিছু না হলেও প্রথম বেশ কিছু ঘটনা মানুষের স্মৃতিতে থেকে যায়। প্রথম চুমু, প্রথম সিগারেট, প্রথম মদ্যপান, এর সাথে প্রথম বিমান ভ্রমণ। 80-র দশক তখন প্রায় শেষ। সদ্য বিশ্ববিদ্যালয় ছাড়া, সদ্য চাকরি, সদ্য ডানা মেলতেই সুযোগ এলো বিমান ভ্রমণের। ইন্ডিয়ান এয়ারলাইন্স তখন একমাত্র ওড়ে। আগরতলায় যাব, ট্রেন নেই, কাজেই বিমান ভ্রমণের সুযোগ। আকাশ থেকে পৃথিবী দেখা, পেঁজা তুলোর মধ্যে দিয়ে ভেসে যাওয়া। সুন্দরী বিমান সেবিকা থাকবে নিশ্চয়। মনটা বেশ রোম্যান্টিক হয়ে উঠল। কিন্তু খটকা লাগলো। বিমান সেবিকা বা বিমানবালা নামটা পছন্দ নয়। মনে হলো এদের বিমান সুন্দরী বলা যেতে পারে, বা ওই বিমান ললনা। না, যাচ্ছে না ঠিক। তারপরে মনে হলো মেঘবালিকা নামটা অনেক ছিমছাম। ভাবলাম মেঘবালিকাদের নিয়ে একটা কবিতা লিখব ফিরে এসেই। তখনও জয় গোস্বামীর আমায় যদি জিজ্ঞাসা করো ওই কবিতা সংকলন বেরোয়নি। মেঘবালিকা কবিতাটিও নয়। নির্দিষ্ট দিনে হাজির হলাম বিমানবন্দরে। দুপুরে যাত্রা। বিমানে উঠে জানলার পাশেই বসেছি। আসন বন্ধনে আটকানোর অভিজ্ঞতা সেবারই প্রথম। অন্যদের দেখে আটকে ফেলেছি। বিমান উড়ল। আলো ও ঘোষণায় আসন বন্ধনী খোলার সংকেত দিল। টানাটানি শুরু করলাম, কিছুতেই খোলে না। পাশের 2 যাত্রী এই আটকেই বসে আছে। এক মধ্যবয়সী মহিলা মধ্যেকার অলিন্দ দিয়ে যাচ্ছিলেন। তার মানে উনি নিশ্চয়ই খুলেছেন। তাকে একটু উঁচু গলায় জিজ্ঞাসা করলাম, আন্টি, ক্যান ইউ হেল্প মি? What? Am I looking like your auntie? আপনি আন্টি হন বা ঠাকুমা, একটু বলুন না কি করে এই বেল্ট খুলবো। আমার খুব ছোট বাইরে পেয়েছে। কি? কিসের ছোট বাইরে? প্লেন চলছে, এখন বাইরে যাওয়া যায় না। ছোট বাইরে মানে ইউরিনাল। স্কুলে বলতাম ছোট বাইরে মানে ইউরিনাল, আর বড় বাইরে মানে। বুঝেছি, টয়লেট। তা আমায় কি করতে হবে? আরে সিট বেল্টটা কি করে খুলবো? সেটা বললেই হতো। তা নয়, আন্টি ছোট বাইরে। আপনার বেল্টের বাকল ধরে সামনে তুলে দিন। আহা, টানবেন না, টানবেন না, জাস্ট তুলুন। এই তো খুলে গেল। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাঙ্কস বলার কিছু নেই, এটা আমার ডিউটি। ডিউটি মানে? আপনি? আমি এই ফ্লাইটের এয়ার হোস্টেস। আমি ছিটকে টয়লেটে গেলাম। আমার ওই মেঘবালিকার ওখানেই মৃত্যু ঘটল। কিন্তু ইতিমধ্যে কবি জয় গোস্বামীর হাতে জন্ম নিলেন নতুন মেঘবালিকা। তারপরে দীর্ঘ 7 বছর আগরতলা ছাড়া কোথাও যায়নি বিমানে। আমার এক সহপাঠী ইতিমধ্যে বিমান বালকের চাকরি পেয়েছে, অ্যাসিস্ট্যান্ট ফ্লাইট পার্সার। বিদেশেও যায়। আমাদের সে গল্প বলে কিছু ঠান্ডা জল মিশিয়ে, বিশেষত খাওয়া দাওয়া, ওই সুরাপানের সুযোগ সংক্রান্ত গল্প শুনে আমার মন স্বপ্ন আঁকে।
ক্রমে কর্মক্ষেত্রে পদোন্নতি ও দায়িত্ব বৃদ্ধির কারণে একসময় আমি বিভিন্ন শহরে যাতায়াতের মাধ্যম হিসেবে বিমান চড়ার যোগ্যতা অর্জন করলাম। প্রথম উড়ান শিলচর। কোনো গোলমাল না করে পৌঁছলাম শিলচর বিমানবন্দরে। নিজের ব্যাগপত্তর বুঝে নিয়ে এয়ারপোর্টের ভিতরেই দেখি ওই টেলিফোন বুথ। বউ দরদ উথলে উঠল। কাউন্টার টেবিলের উপরে ফোন। বাসায় ফোন লাগাতেই বউ জিজ্ঞাসা করলো, তুমি কোথায়? শিলচরে পৌঁছে গেছি। কোথায়? আমার কথা ভালো করে শুনতে পাচ্ছে না। আমি তাই বেশ জোর গলায় বললাম, শিলচরে, শিলচরে। সেই যে মিত্রা দিদি, ভালো তো শিলচরে? ও, বুঝেছি। জয় গোস্বামীর ঘুমিয়েছ ঝাউ পাতার অর্ধেক লাইন মিত্রা দিদি ভালো তো শিলচরে বলে বেশ সন্তুষ্টি মনে বিরাজ করছি। মুখ তুলতেই দেখি একজন মধ্যবয়সী ক্লান্ত মহিলা আমার দিকে তাকিয়ে আছেন। আমি জিজ্ঞাসু দৃষ্টি দিতেই ভদ্রমহিলা আমায় জিজ্ঞাসা করলেন, হ্যাঁ ভাই বলুন, আপনি আমায় চিৎকার করে ডাকলেন কেন? আপনি আমায় চেনেন? আমি আপনাকে ডাকলাম? আমি তো আপনাকে চিনি না। সে কি, আপনি আমায় জিজ্ঞাসা করলেন না? মিত্রা দিদি ভালো তো শিলচরে? আমি মিত্রা বণিক। আরে না না, এটা জয় গোস্বামীর কবিতার লাইন। আপনার নামের সাথে ওই কোইনসিডেন্টালি নামটা মিলে গেছে। নামটা শুধু নয়, আমি শিলচরে থাকি। কিন্তু জয় গোস্বামীকে আমায় নিয়ে কবিতা লিখে এত বড় সাহস? না না, কলকাতায় থাকেন উনি, নামকরা কবি, আনন্দ পেয়েছেন। মেয়েদের টিজ করে কবিতা লিখে আনন্দ কারা পায়? কোনো ভদ্রলোক পান কি? এ আনন্দ সে আনন্দ নয়, এটা পুরস্কার, নাম আনন্দ পুরস্কার। আচ্ছা যাই হোক, তবে সে কবিকে পেলে দেখাতাম মজা। এখানেই, এটা আমার ওয়ার্কিং এরিয়া। ওহো, আপনি কি করেন? পুলিশ? না, আমি এয়ার হোস্টেস। ইস্তাম্বুল থেকে দোহা আসছি। সেখানে বিমান বদলে কলকাতায়। বিমানের দুদিকে 3টে করে আসন, মাঝে 6টা। আমার আসন মাঝের ডান প্রান্তে। আমার বাঁদিকে 4জন বোরখা পরা মহিলা। একেবারে বাম প্রান্তে এদের স্বামী, এক বয়স্ক আরব শেখ। সহযাত্রী এমন হলে সেই যাত্রা তো পুরো গ্যামাক্সিন। কি আর করি, কিছুক্ষণ বাদে চমক। আমার বাঁয়ের মহিলা চোস্ত ইংরেজিতে বোরখার আড়াল থেকে আমার পরিচয় জানতে চাইল। ভালো করে তাকিয়ে দেখি বোরখার আড়ালবর্তিনী একজন সুন্দরী তরুণী। আর চোখে শেখকে দেখে উত্তর দিলাম। ক্রমে কথায় কথা জমে গেল। দোহায় ইন্টারন্যাশনাল স্কুলে পড়েছে, কিন্তু তেলের খনিক মালিক এই বৃদ্ধের 4র্থ স্ত্রী। মনটা বেশ পৃথ্বীরাজ হয়ে উঠল। ইতিমধ্যে কিছুটা সুরাও চলে গেছে পেটে। মনটা একবারে ফুরফুরে। উঠে টয়লেটে গেছি। ফিরে এসে দেখি সেই আরব শেখ আমার জায়গায় বসে আছে। আমাকে সোজা ওর ছেড়ে যাওয়া আসনটা দেখিয়ে দিলেন। মুখ ফসকে সাদা বাংলায় বেরিয়ে এলো, সুরঞ্জনা, ওইখানে যেও নাকো তুমি, বলো নাকো কথা ওই যুবকের সাথে। ফিরে এসো সুরঞ্জনা, কি কথা তাহার সাথে, তার সাথে। পিছন থেকে একটি হাত আমার কাঁধে পড়তেই ঘুরে দেখি বিমানের যাত্রী সেবার দায়িত্বের কর্মী। বাহ, কি সুন্দর জীবনানন্দের আকাশ লীলা বললেন। আমি অস্কার হালদার, বাসা চট্টগ্রামে। শেখের 4র্থ পত্নী অস্কারকে জিজ্ঞাসা করল, What he has recited? A great poem in Bengali and addressed you in a new romantic name, Akash Lina, Meaning? vanishing in sky. Oh, if I could be with him. অস্কার আমাকে টেনে নিয়ে এলো বিমানের পেছনের দিকে। আস্তে আস্তেই বলল, দাদা, আমি আপনাকে চিনতে পেরেছি। আপনার একটা কবিতার বই বেরিয়েছেন আমাদের দেশে, রিমি তোকে, আছে আমার কাছে। গ্রেট! বাংলা থেকে এত দূরে কেউ যদি আমাকে এই কবি স্বীকৃতি দেয়, কি
কি যে ভালো লাগে, কিন্তু তুমি ওই মহিলাকে কাঁচা ঢপগুলো দিলে কেন? আরে ওই শেখ আর তার 3 বউ একটু ইংরেজি বোঝে না। 4 নম্বর বউটা শিক্ষিত, তাই আপনার সাথে কথা বলছিল। শেখের সহ্য হলো না, আর মেয়েটাও আপনার সাথে কথা বলে ইমপ্রেসড, তাই একটু নাচালাম। কি করে বুঝলে যে ইমপ্রেসড? চোখ দেখেননি? সে কি মুগ্ধতা আমি দেখলাম, শেখ দেখলো, আর আপনি দেখেননি? আমি 3টে ভদকা খেয়ে ফুরফুরে হয়ে আছি। আরে ভাই, শুধু চোখের দিকে কত আর তাকানো যায়, বাকি তো সব ঢাকা। তাই আমিও একটু নাচিয়ে দিলাম। আপনি চলুন, পিছনে বসে কবিতা শোনাবেন। আমি বসলাম একেবারে শেষের সারিতে। বিমানের এই অঞ্চলটাই একেবারে খালি। আমার আসনের পিছনে ওদের ওয়ার্ক স্টেশন। এই বিমানের এয়ার হোস্টেসরা বেশিরভাগই গ্রিক। ওদের কাছে অস্কার বেশ ফুলিয়ে ফাঁপিয়ে আমার সম্পর্কে বলল, বড় কবি, অতি কবি, প্যান পোয়েট, প্যান্ডেমিকের মতো। ওরা ঘিরে বসলো কাছাকাছি, আমাকে কবিতা পড়তে বলল। যদি ইংরেজিতে 2-1 পিস থাকে ভালো হয়। আমি আমারই একটা ওই বাংরেজি কবিতা দিয়ে শুরু করলাম। বাট দ্যাট এভরিওয়ান ইজ অ্যালোন, অর সো ইট সিমস টু বি। সেই জন্যে তুমি তারা খসা শীত রাতে বসে আছো খুলে 2খানি বিনুনি। মদিরার গুণে বেশ কয়েকটি কবিতা পড়ে ফেললাম। বিমানের নামার সময় হলো, প্রস্তুত হলাম। বিমান নামলো। অস্কার বলল, দাদা, আগে সব যাত্রী বেরিয়ে যাক, তারপরে আমি আপনাকে নিজে নিয়ে গিয়ে কলকাতার ফ্লাইটে তুলে দেব। আমাদের এয়ার হোস্টেসদের সবার একটা অনুরোধ আছে, আপনার সাথে ছবি তুলবে। একটাই, সবাই চলে না গেলে ছবি তোলা যাবে না, কেউ থাকলে ছবি তোলা নিয়ম বিরুদ্ধ। কি আর করি, বসে রইলাম। ভালোই হবে, অস্কার কলকাতার ফ্লাইটে নিজে তুলে দিলে। কারণ এই এয়ারপোর্টের ভুলভুলাইয়াতে আমি বেশ অসহায় বোধ করি। যাত্রীরা সব নেমে গেল। এবারে 6 এয়ার হোস্টেস আমার চারিদিকে বেশ ঘনিষ্ঠ হয়ে দাঁড়াতেই অস্কার বলল, রেডি। মুহূর্তে সবাই পোজ দিল। ক্লিক। অস্কারকে বললাম, আমার মেলে পারলে ছবিটা পাঠিয়ে দিও। আমি মেল আইডি টেক্সট করে দিলাম। তারপরে দোহা থেকে মসৃণ যাত্রা শেষে কলকাতায় নামলাম। অভিবাসন, ট্যাক্সির ঝঞ্ঝাট পেরিয়ে বাড়িতে পৌঁছতেই বউয়ের কণ্ঠস্বরে ভরা বাদরের ঝংকার। কি হয়েছে? সে তো তুমি বলবে, আমাকে ফেলে 6 সুন্দরীকে বুকে নিয়ে ফটো সেশন। কোথায় ফটো? কম্পিউটার খুলে বউ নিজের মেল খুলতেই 6 গ্রিক বিমান ললনার সাথে আমার সদ্য আসা বিমানে তোলা ছবি ভেসে উঠল স্ক্রিনেই। ধরণী, দ্বিধা হও, আমার পাতাল প্রবেশক, এ তো ফুল কেশ খেয়েছি। কিন্তু সঙ্গে সঙ্গে বুঝলাম ভুল কোথায় করেছি। হ্যাঁ, ওই কপি পেস্টের কল্যাণে আমার ইমেল আইডি না পাঠিয়ে বউয়েরটা পাঠিয়েছি। ব্রেনের ক্রাইসিস ম্যানেজমেন্ট সুইচ অন করলাম। বললাম, ও এই ব্যাপার। আরে আজ ফ্লাইটে একটা অনবোর্ড কন্টেস্ট হলো। যার কোলাজ পিকচার বেস্ট হবে তাকে কাতার এয়ারলাইন্স প্রাইজ দেবে। যাত্রীদের বোর্ডম কাটাতে এসব গেম প্লেনে হয়। আমি ফার্স্ট হলাম। তাই ওরা বলল ওই ছবিটা মেল করবে। তোমার ইমেল আইডিটা দিয়ে দিলাম। এতে অন্যায় কোথায়? ফস্তি নষ্টি করলে তোমার আইডি দিতাম। তা অবশ্য ঠিক, ওরা প্রাইজ দিয়েছে। এই যে একটা বডি স্প্রে। বউয়ের জন্য অনেক কিনে নিজের জন্য $2 সবেধন একটা বডি স্প্রে কিনেছিলাম, সেটাও দিয়ে দিলাম। কিন্তু মনটা আনন্দে ফুরফুরিয়ে উঠল। তবে এই ঝামেলা থেকে বাঁচার জন্যে নয়, ফুরফুরিয়ে উঠল শুধু এটা মনে হতেই যে ওই ভাগ্যিস শেখের বউকে আমি আমার বউয়ের ইমেল আইডিটা দিইনি। দিলে এতক্ষণে বউ বাপের বাড়িতে আশ্রয় নিত, আর আমি ফুটপাতে।